স্বাগত সকলকে প্রেত কাহিনীর ৮০তম এপিসোডে। আমি অলিভিয়া চলে এসেছি আজও একটা হাড়হিম করা ঘটনা তোমাদেরকে শোনাবো বলে। আর তোমরা প্রত্যেক রবিবার ওয়েট করে থাকো, সেটা আমি বুঝতেই পারি। তাই আর বেশি দেরি করব না, সরাসরি চলে যাব ঘটনাতে। আজকের ঘটনাটা প্রচণ্ড অন্যরকম একটি ঘটনা। এর আগে হয়তো আমি এরকম কোনো ঘটনা শোনাইনি, কারণ এখন যে সমস্ত ঘটনাগুলো আমি পাচ্ছি বা তোমাদেরকে শোনাচ্ছি ভীষণ বাছাই করে করে শোনাচ্ছি, কারণ যত আমি একটা করে এপিসোড এগিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে যে তোমাদেরকে একটু ভিন্ন ঘটনা শোনালে তোমাদেরও ভালো লাগবে। এর আগে হয়তো অনেক ঘটনা তোমাদের ভয় লেগেছে বা কিছু হয়েছে, কিন্তু এখন যে ঘটনাগুলো তোমাদেরকে শোনাচ্ছি এরকম অনেক জিনিস রয়েছে অজানা বা আমরা কখনো এইগুলো ভাবতেও পারি না, সেইগুলোর সংক্ষেপই তোমাদেরকে বোঝাবো। আর খুব শিগগিরই আমাদের শর্টস আসছে, যেখানে তোমরা আরও অনেক অনেক মোটিভেটিভ ভিডিওস পেয়ে যাবে এবং অনেক মরাল স্টোরি ওখানে জানতে পারবে। সেই জিনিসগুলোই তোমাদেরকে শেয়ার করব 1K হয়ে যাওয়ার পর। একদম লাইভ দেখতে পাবে সেখানে, তোমরা শুনতে পাবে তোমরা, এবং ঘটনাগুলো প্রত্যেক রবিবার যেমন আসছে সেরকমই আসবে। আর তোমরা যারা যারা আমাকে ঘটনা পাঠাতে চাইছো তারা কিন্তু একদম দেরি করো না, চটপট নির্দ্বিধায় ঘটনা পাঠিয়ে দাও। নিচের ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি ঘটনাতে। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো সেটি প্রেত চালান এবং বান মারার ঘটনা একটি ফ্যামিলির ওপর হয়েছিল, সেটাই শোনাতে চলেছি। তিনি আজকে ঘটনাটি আমাকে পাঠিয়েছেন, তিনি তার নাম এবং জায়গার নাম জানাতে অনিচ্ছুক, তাই জন্য আমি ওই জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করতে পারলাম না। তবে দেরি করব না, চলে যাব সরাসরি মূল ঘটনাতে। ঠিক যেমনভাবে আমাকে ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমি তোমাদেরকে ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। আজ থেকে 12 বছর আগে আমাদের একটা হাসি খুশি পরিবার ছিল এবং খুব মজা করেই আমাদের দিনগুলো কাটতো। আমার বাবা একটি প্রাইভেট ফার্মে চাকরি করতেন এবং আমার মা বাড়ির গৃহবধূ ছিলেন। আমি স্কুলে পড়তাম আর আমার দিদি তখন কলেজে উঠেছিল নতুন। বাঙালি বাড়িতে এগুলো অনেক জায়গাতেই রয়েছে যে মেয়েরা 12 পাস দিলেই বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দেয়। তো ওইরকমই আশেপাশে সবাইকে বাবা বলছিল যে দিদির জন্য যেন একটা ভালো সম্বন্ধ দেখায়, কারণ আমার দিদিকে খুবই সুন্দর দেখতে, ফর্সা, লম্বা চুল, এবং আশা করতাম যে যে কোনো ছেলেই দেখতে এলে পাত্র আমার দিদিকে পছন্দ হবেই। তা একটা রিলেটিভকে খবর দেওয়া হয়, তো তিনি আর কি ঘটকের কাজ করতেন এবং তাকে বলা হয় সে একটা সম্বন্ধ করেন একটি ঘটকের মারফতে। তো উনি আমার বাড়িতে খবর পাঠান যে হ্যাঁ মেয়েকে পছন্দ হয়েছে, এরম অমুক দিনকে মেয়েকে আমরা দেখতে আসবো। মাও খুব খুশি যে দিদির কেউ পছন্দ করেছে, দেখতে আসবে, যদি ঠিকঠাক হয় তাহলে এখানে বিয়ে দিয়ে দেওয়া হবে এবং দিদি পড়াশোনা যদি করতে চায় তাহলে বিয়ের পরেও করতে পারবে। তাদের বাড়ি থেকে এরকমই মতামত জানানো হয়েছিল। যতই হোক একটু দিদির খারাপ লাগছিল যে পড়াশোনাটা যদি তারা না করতে দেয়, এই নিয়ে কথাবার্তা হতো। দেখতে দেখতে ওই ছেলের বাড়ির লোকেরা আমার দিদিকে দেখতে আসে একটি রবিবার সন্ধেবেলা। এবং বাবা যেহেতু একা ছিলেন না, বাবার একটি বোনও ছিলেন, মানে আমার পিসি, ছোটোবেলা থেকে আমাদেরকে খুব ভালোবাসতো, মানে প্রচণ্ড ভালোবাসতো, মানে নিজের ছেলে মেয়েকে যেমন মানুষে ভালোবাসে ঠিক তেমনই। এবং বাবা বলে যে বোনকেও তাহলে খবর পাঠাই, ওরাও আসুক, ছেলেটাকে ওরাও দেখতে নেক। এবং ওদেরকেও দূর থেকে ফোন করে খবর পাঠানো হয় যেন ওরা আসে অমুক তারিখে মেয়েকে দেখতে আসছে। পিসি আগের দিনকেই চলে আসে, যেদিন ছেলেরা দেখতে আসবে, মায়ের হাতে হাতে সব কাজ করে দেওয়া, ঘর গুছিয়ে দেওয়া, সব কিছু করে দেয়। এবং যেই সব টুকটাক জল খাবারের আয়োজন করা হয়েছিল, তখন তার এত কেনা খাবার পাওয়া যেত না, ঘরেতেই টুকটাক কিছু না কিছু রান্না করা হয়েছিল। এবং দিদিকে দেখতে আসার পরেই এক দেখাতে পছন্দ হয়ে যায়। এবং যিনি ছিলেন দেখতে এসেছিলেন সে খুবই সুন্দর দেখতে ছিল ওই দাদাটিকে, এবং ভীষণ ভদ্র ফ্যামিলির একটি ছেলে, সরকারি চাকরি করতো। তা যাই হোক, ওরা বলে যায় যে হ্যাঁ মেয়েকে আমরা পছন্দ, আপনারা নেক্সট যেদিনকে আমাদের বাড়িতে আসবেন 6-7 মাস পর, তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের
আমরা বিয়ে দেব, একটা পাকা কথা তো বলতে হবে, তাহলে আমার বাড়িতেই হবে পাকা কথাটা, ছেলের বাড়িতে। আমার মা তো সেদিনকেই খুব খুশি, পিসিও খুব মজা করলো যে হ্যাঁ মেয়ের বিয়েটা ঠিক হয়ে গেছে। পিসিরও একটা মেয়ে আছে আমার দিদির থেকে বছর 2-এর ছোট। তো যাই হোক, ছোটদিরও খুব খুশি হয়েছিল যে দিদিভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছিলো। পিসি খুশি খুশি বাড়ি চলে গেলেন। তা যাই হোক, এই করেই দিন কাটছিল। হঠাৎ কিছুদিন যাওয়ার পর থেকে, প্রায় যেদিনকে ছেলেরা দেখে গেছে আমার দিদির বিয়ে ঠিক হয়ে গেছে, তার 1-1.5 সপ্তাহ পর থেকে দিদির খাওয়া না আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগলো। এবং দিদি না কেমন একটা চুপচাপ হয়ে গেছিলো, সেই হাসিটা দিদির মুখে পাচ্ছিলাম না। এবং চোখের নিচে না কালো একটা দাগ মতন, যেটাকে ডার্ক সার্কেল বলা হয়, সেরকম চোখের নিচে একটা কালো দাগ পড়তে শুরু করে দিল। এবং কেমন যেন দিদি একটু শুকনো কাট হয়ে যাচ্ছিলো, কিন্তু দিদির গায়ের সুন্দর একটি গ্ল্যামার ছিল, সেই জিনিসটাও খুঁজে পাচ্ছিলাম না। মা তখন বলতো, হ্যাঁ রে, বিয়ে তো সবারই হয়, তুই এরকম রোগা হয়ে যাচ্ছিস কেন? মেয়েদের তো বিয়ের আগে গায়ে একটা ভালো ছোপ আসে, তুই কি খুব চিন্তা করছিস নাকি? তা তখন দিদি মাকে বললো, না গো মা, আমার শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে, তাই জন্য আমি ওরকম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, ভালো লাগছে না, আর গরম পড়েছে বলেই মনে হয় এরকমটা হচ্ছে। তা মা বললো যে না না, সামনে তোর বিয়ে, আর ডাক্তার দেখিয়ে নেব। তা যাই হোক, মা পিসিকেও ফোন করে বলে যে এরকম মেয়েটার দেখো না 2 দিন ধরে শরীর খারাপ। তো তখন পিসিও বলে যে তাহলে একবার ডাক্তার দেখিয়ে নাও বৌদি, সামনে তো মেয়ের বিয়ে, এরকম যদি তোমার মেয়ের হতে লাগে তাহলে তো খুবই খারাপ। মা বলে যে হ্যাঁ গো, আজকেই নিয়ে যাব ভাবছি। তা তখন ফোন রাখার পর দিদি বলে যে না না, এই গরমে এরকম হচ্ছে, দাঁড়াও কিছুদিন যাক, আমি ঠিক হয়ে যাব। এই বলার পর দিদি বেশ কিছুদিন ঠিকঠাকই ছিল। রাত্রিবেলায় তখন শুরু হয় দিদির সঙ্গে একটা অন্যরকম জিনিস। 2-3 দিন ধরে দিদি ঘুমোচ্ছিল, কিন্তু চমকে চমকে উঠছে। তাই মা এটা 2-3 দিন ধরে দিদিকে মানে দেখছিল যে এরকম দিদি মাঝে মাঝেই রাত্রিরে চমকে উঠছে। তো তখন একদিন মা উঠে বললো, কী রে বাবা, তোর কী হয়েছে? কোনো কষ্ট হচ্ছে শরীরে? চল না তাহলে নিয়ে যাই এখনই ডাক্তারের কাছে। তা তখন দিদি বলে যে না গো মা, কষ্ট কিছু হচ্ছে না, একটা দুঃস্বপ্ন দেখেছি বলে উঠলাম। তো তখন মা বলে, ও আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো কিছু চিন্তা করে শুয়েছিলিস, সেই জন্য হয়তো দুঃস্বপ্ন দেখেছিস, ঠিক আছে শুয়ে পড়ো, ওইসব আর কিছু ভাবতে হবে না। কিন্তু এটা যদি একবার হতো বা 2বার হতো সেটা একটা মানা যেত, কিন্তু ওই একই স্বপ্ন প্রতিদিন দিদি দেখা শুরু করলো। আর প্রত্যেকদিন রাত্রিরেই দিদি ওরকম মাঝে মাঝেই চমকে চমকে উঠছিল। এরকম কিছুদিন যাওয়ার পর একদিন মা ঘুমোচ্ছিল অঘরে, সারাদিনের ক্লান্তির পর মা ঘুমিয়ে পড়েছিল। আর ওরকম দিদি মাঝরাত্রিরে চমকে উঠে যায় এবং উঠে গিয়ে দিদির চোখটা জানলার দিকে পড়ে। আর আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যে চারিদিকে ভর্তি গাছপালা, আর আমাদের বাড়ির পিছন দিকটাতেই আমাদের একটা ছোট্ট বাগান ছিল, সেখানে ছোট ছোট কিছু ফুলের গাছ, নারকেল গাছ লাগানো ছিল। আর আমাদের বাড়ির এন্ট্রেন্সে ঢোকার অপোজিটটাতেই একটা বিরাট বড় বট গাছ ছিল, আর তার পাশেই আমাদের বাথরুম ছিল। যেহেতু আমাদের তখন পুরনো বাড়ি ছিল, আর তখনকার দিনের নিয়ম ছিল যে বাড়ির ভিতর বাথরুম করা যাবে না, তাই বাড়ির বাইরেই আমাদের বাথরুমটা ছিল। আর সেই কারণেই দিদি একটু বাইরের দিকে তাকায়, তখন দেখে যে একটা হালকা কোনো আবছা ছায়া ঠিক গাছের এপাশ থেকে ওপাশে সরে গেল, ঠিক যেখানে আমাদের নারকেল গাছটা ছিল ওই জায়গাটাতে। তো দিদি তখন খাট থেকে নিচে নেমে জানলার দিকে ছুটে যায়, কিন্তু গিয়ে কিছুই দেখতে পায় না। তা দিদি সেদিনকে এসে কিছু না দেখে শুয়েও পড়ে। তা দিদি ভাবে হয়তো গাছে নড়ছিল হয়তো হাওয়াতে, সেটার হয়তো কোনো শ্যাডো। পরের দিন যখন দিদি মাঝরাত্রিরে বাথরুম করতে ওঠে, আর ওই যে বললাম বাড়ির অপোজিটেই আমাদের একটা বড় বিশাল বড় বট গাছ ছিল, তার পাশেই আমাদের একটা ছোট বাথরুম ছিল। বাথরুম করতে যখনই যায়, দিদির চোখটা যখন বট গাছে পড়ে, তখন দেখতে পায় যে বট গাছে একটি মেয়ে, তার পুরো মুখ ঝলসে যাওয়ার মতন, যেন সে পুড়ে গেছে। আর বিকট তাকে দেখতে, চোখগুলো পুরো সাদা, আর হাতগুলো যেন দিদির দিকে তেড়ে আসছে, বিশাল বড় বড় নখ, আর বিভীষিকার মতন দেখতে, সে যেন দিদির দিকে তেড়ে আসছে। দিদি ওই ভয়েতে চিৎকার করে ওঠে, দিয়ে অজ্ঞান হয়ে যায়।
আমরা ঘর থেকে সবাই ছুটে গিয়ে দেখি যে দিদি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে উঠোনেতে। মা চোখে মুখে জল দেয়, বাবাও চোখে মুখে জল দিয়ে দিদিকে শান্ত করে ঘরে যখন নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে যে কী হয়েছে রে বাবা তুই এরকম, দিদি কোনো কথাই বলতে পারছিল না, একটা কেমন গোগানি আসছিল দিদির ভেতর থেকে। এটা না একদিন হয়েছে, দুদিন হয়েছে, পরপর এরকম হচ্ছিল যে দিদি যখনই সন্ধেবেলায় বাড়ি থেকে বেরোচ্ছে দিদি ওরকম একটা দৃশ্য দেখছে, কিন্তু আমরা কেউ দেখতে পেতাম না। মা যার জন্য দিদির সঙ্গেই বেরোতো সন্ধেবেলা করে, মাও গাছের দিকে তাকাতো, কিছুই দেখতে পেতো না, কিন্তু দিদিই দেখতে পেত। আর দিদি দেখেই আটকে উঠতো, ভয় পেত, মাকে খালি জড়িয়ে ধরে বলতো মা দেখো আমার দিকে তেড়ে আসছে, আমার খুব ভয় করছে। তা তখন যখন দেখতে পায় মা দিদি এরকম করেই যায়, তখন মা দিদিকে হাত ধরে নিয়ে ঘরে ঢোকায় এবং দিদিকে চোখে মুখে জল দিয়ে একটু জল খাইয়ে বলে কি হয়েছে রে বাবা বল তো, তুই এরকম কেন করছিস, আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, তোর বাবা তোর ভাই আমি কেউই কিছু দেখতে পাচ্ছে না। তখন দিদি ভীষণই হাঁপিয়ে যায় এবং ভয়ে ভয়ে বলে জানো মা যে স্বপ্নটা আমি রাত্রিবেলায় দেখছিলাম সেই স্বপ্নটাই আমি মানে যেগুলো আমি তোমাকে বলতে পারিনি এতদিন ধরে, সেই জিনিসটাই এখন সত্যি সত্যি দেখতে পাই যে ওই মহিলাটি আমার কাছে তেড়ে আসছে আমার গলা টিপবে বলে, আমার মারবে বলে। আমি বুঝতে পারি না মা কেন এটা হয়, আমার ভীষণ ভয় লাগছে, তুমি আমাকে বলো এটা কি করলে কি হতে পারে। তখন মা তো ভীষণ চিন্তায় পড়ে যায় যে কি করব, সামনে মেয়েটার বিয়ে। তা যাই হোক তখন মা একটু মামার বাড়িতে ফোন করে, আমার মামিকে ঘটনাগুলো সবই বলে যে জানো এরকম বৌদি এরকম হচ্ছে, মেয়েটার তো সামনে বিয়ে, কি করা যায়। তা তখন মামিকে সব যখন বলে আমার মা এই ঘটনাগুলো, যে দিদির মুখ থেকেও মাঝে মাঝে রক্ত বেরোচ্ছিল কাস্তে কাস্তে, তা তখন বাড়িতে সবাই আমরা ভয় পেয়ে যাই। আর দিদি যেন সেই রোগা কঙ্কালের মতন হয়ে গেছিলো, চোখগুলো ঢুকে গেছিলো, মুখ পুরো বসে গেছিলো, সে মুখে যেন একটা বাজে ছোপ পড়ে গেছিলো। আমার দিদিকে অত সুন্দর দেখতে, পাড়ার লোক সবাই বলতো হ্যাঁ গো মেয়েটাকে একটু ভালো করে ডাক্তার ওষুধ দাও খাওয়াও। তো মা তো পাড়ার লোককে সব কিছু বলতে চাইতো না, যদি ভাঙচি দিয়ে দেয় দিদির বিয়েটা যদি সেখানে না হয়। তা মা বলতো হ্যাঁ খাওয়াচ্ছি, ওর একটু শরীরটা খারাপ করেছে তো তাই জন্য এরকম হয়ে যাচ্ছে। মা পাড়াতেও কাউকে বলতো না। তারপরে মামিকে যখন এই সমস্ত ঘটনাগুলো বলে আমার মা একটা একটা করে, তখন মামি বলে এ তো কোনো সাধারণ লক্ষণ নয় গো, দাঁড়াও আমি দেখছি, আমার ব্যবস্থা করি, এখানে একজন আছে তান্ত্রিক, তবে আমি জানি না সে এই কাজটা করে কি না, আমাকে গিয়ে একটু খোঁজ নিতে হবে, আমি যদি খোঁজ নিই তোমার মেয়েকে নিয়ে আসতে পারবে 1-2 দিনের জন্য। তো তখন আমার মা বলে যে হ্যাঁ আমি যেতে পারবো যদি সেরকম হয়। তো যখন আমার মামি গিয়ে ওখানে খোঁজ নেয়, সে ওখানে বসেই বলেছিল যে আমাকে ওইখানে গিয়ে দেখতে হবে, এখানে মেয়েটাকে আনলে হবে না। তা সেরকম মামি বলেছিল যে বাবা তাহলে আপনি বলুন কবে যাবেন, আমি তাহলে আপনাকে ওইরকম নিয়ে যাব। একদিন শনিবার দেখে উনি আমাদের বাড়িতে এসছিল মামির সঙ্গে। বাড়িতে ঢোকার আগেই উনি অদ্ভুতভাবে বটগাছের দিকে তাকিয়ে থাকেন এবং বেশ খানিকক্ষণ ধরে ওখানে দেখেন। দেখার পর ওখান থেকে আমাদের বাড়িতে আসে এবং ঢোকার আগেই বাড়ির পাশে যে জমিতে মাটিটা ছিল সেই মাটিটা হাতে নিয়ে দেখে যে মাটিটার রং যে নর্মালি যে মাটির রং হয়ে থাকে, নর্মাল বাড়িতে যে রকম মাটি হয়ে থাকে সেরকম মাটি ছিল না, কালো হয়ে গেছিল ভিটের মাটিটা। কোনো কথা না বলে তিনি ঘরের মধ্যে আসেন এবং এসে কিছু একটা বুঝতে পেরে বাগানের দিকে সোজা চলে যায় এবং বাগানের দিকে বেশ অনেকক্ষণ ধরে এদিক ওইদিক করে ঘুরে ঘুরে দেখে জিনিসগুলো, কিছুই দেখতে পান না উনি এবং কিছু একটা বুঝতে তো উনি পেরেছিলেন। দিয়ে আমার মাকে বললেন যে সামনের মঙ্গলবারে তোর মেয়েকে নিয়ে আমার ওখানে চলে যাস, এখানে তোর মেয়ের আমি কোনো কাজ করব না, কারণ সামনে তোর মেয়ের বিয়ে, যদি এখানে কোনো কাজ করি পাড়া প্রতিবেশী সেই ছেলের বাড়িতে খবর দিয়ে দেবে, হয়তো তোর মেয়ের বিয়ে ভেঙে যেতে পারে, সেজন্য এখানে কোনো কাজ করব না। তবে এইটুকুনি তোকে এখানে জানিয়ে দিয়ে যাচ্ছি, তোর মেয়ের ওপর কেউ বান মেরেছে এবং তোর বাড়িতে প্রেত চালান করে দিয়ে গেছে, তোরা আয় আমার কাছে, ওই দিনকেই যোগ্য হবে, যা কাটানোর আমি কাটিয়ে দেবো, তোর মেয়ে সুস্থ হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। সেই কথাটা বলে তিনি আমার মামির সাথে আবার রওনা দিয়ে দেয়। দেখতে দেখতে মঙ্গলবার চলে আসে। আমি, আমার মা, আমার দিদি এবং আমার বাবা, আমরা কাউকেই কোনো কথা না জানিয়ে আমরা চলে গিয়েছিলাম
আমাদের ওই যিনি আর কি তান্ত্রিক ছিলেন তার বাড়িতে, এবং তার বাড়িতে যাওয়ার পর উনি ওখানে যজ্ঞ করলেন, অনেক মন্ত্র করলেন, এবং দিদির কপালে যখন হাত দিয়েছিল দিদি না কেমন একটা অদ্ভুতভাবে ছটফট করছিল। দিয়ে যাই হোক ওনার মন্ত্রফন্ত্র পড়ে নেওয়ার পর দিদিকে একটা মাদুলি হাতে দেন এবং দিয়ে বলে যে এমন একটা জায়গায় এই মাদুলিটা বাঁধবি যেন কারোর চোখে না পড়ে তোর বিয়ে যতক্ষণ না হচ্ছে। তো সেরকম দিদি ওই কথা শুনে ওরকমভাবেই মা কোমরে মাদুলিটা দিদির বেঁধে দিয়েছিল, যাতে কেউ না সরাসরি দেখতে পায় যে মাদুলি টাদুলি দিদি পড়ে আছে বলে। এবং উনি ওখান থেকে বসেই বলেছিল তোদের যে বান মেরেছে তোর দিদিকে এবং তোদের পুরো বাড়ির ওপর যে প্রেত চালান করেছে সেটা আর কোনো বাইরের লোক না, তোদের বাড়িরই লোক, এবং সে খুব ভালো করেই জানে যে কোথায় কি করতে হবে না করতে হবে, কোন জায়গায় কি করতে হবে। তাই জন্যই সে তোর মেয়েকে ভয় দেখাচ্ছিল এবং তোর মেয়েকে মারার চেষ্টা করছিল। চিন্তা করিস না, এটা তো কোনো রকমভাবে কাটানো যায় না, এটা একটাই উপায় আছে, এটা হয় তোর মেয়ের কাছ থেকে যে করেছিল তার কাছে ফেরত চলে যাবে, আর তা নাহলে তোর মেয়ে মারা যাবে, তোরা কি চাস? তখন আমার মা বলেছিল না দাদা আপনি এমনই করুন যে করেছে যেন তার কাছেই এটা ফেরত যায়, আমার মেয়ের জীবন আমি বাঁচাতে চাই, কারণ আমার মেয়ে কিছুই কোনো কারোর ক্ষতি করেনি আজ অবধি জ্ঞান অবস্থায়, তাহলে আমার মেয়ের এত বড় ক্ষতি কে করলো সেটাও তো আমাদের জানতে হবে। সেখান থেকে সব কিছু কাটানোর পর তখন বলেছিল তোর বাড়িতে আমি যাব কাল বাদ পরশু, এবং তোদের ওই যে নারকেল গাছটা রয়েছে ওইখানের মাটি খুঁড়ে দেখবি ওখানে কোনো একটা পশুর মাথা শালু কাপড় দিয়ে মুড়ে ফেলে রেখে দিয়ে গেছে, এবং চেলির মধ্যে কিছু লেবু লঙ্কা এসব পাবি, এগুলোও রয়েছে। এই বলে তখন বলেছিল যে আমি যেদিন যাব ওটা মাটি করে বার করবে, ওটা ইমিডিয়েট পুড়িয়ে দিতে হবে, নালে কিন্তু আবারও একই রকম জিনিস হবে, আর কিছু করতে পারবো না আমি, বেশি দেরি করিস না, যদি পারিস আজকে গিয়ে মাটি করে ওই জিনিসটাকে বার করবি। এবং তখন আমি আমার মা আমার বাবা বাড়িতে আসি, আমার মামিও সেদিন রাত্রিবেলা আমাদের সঙ্গে আমাদের বাড়ি এসেছিল ওই কাজগুলো মেটাবে বলে। আমি আর আমার বাবা ওই রাত্রিবেলায় গিয়ে যখন সত্যিই মাটিটা কুড়ি দেখতে পাই যে হ্যাঁ একটা লাল শালু কাপড়ের মধ্যে একটি ছাগলের মাথা কাটা রয়েছে, এবং তার পাশাপাশি একটি চেলি কাপড়ের মধ্যে কিছু লেবু আরও কিছু ফুল টুল রয়েছে ওর মধ্যে। দেখে তো সবার মাথায় হাত যে এটা কে করলো, আর ভীষণ পচা একটা গন্ধ বেরোচ্ছিল ওটা যখন বার করি, কারণ অনেক দিন হয়ে গেছিলো, তাই ওই জায়গাটাতেও এরকমভাবে ওটা ফেলে রেখে দিয়েছিলাম। দুদিন পর যখন উনি এলো, এসে বললো এটাকে এক্ষুনি পোড়াতে হবে, তো তখন আমার বাবা আমরা সব দাঁড়িয়ে ওই জিনিসটাকে ওখানে পুড়িয়ে দিয়েছিলাম, এবং পুড়িয়ে দিয়ে ওই জিনিসটাকে ওখান থেকে সরিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম ছাইটা যখন ভাসিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরি তখন ওই তান্ত্রিকটাও আমাদের সাথে এসছিল, এবং আমাকে এবার বাবাকে আর আমার মামিও দাঁড়িয়েছিল সেখানে, আমাদেরকে বলে যায় যে সবই ঠিক আছে, সবই করে দিয়েছি, তোমরা এখন মুক্ত সব কিছুর দিক থেকে, কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে দিয়ে যাচ্ছি, যে বা কাজটা যারা করেছে খুব খারাপ কাজই করেছে, এরকম করাটা উচিত হয়নি, তবে যেহেতু এটা আমি তার ওপর রিভার্স করে দিয়েছি ঘুরে যাবে তাদের মধ্যে, সেক্ষেত্রে তোমরা একটু দেখবে বাড়ির মধ্যে কার একটু অসুস্থ হচ্ছে বা কারা এই ব্যাপারটা নিয়ে একটু মানে কিউরিসিটি, তোমার মেয়ে কেমন আছে বা কিছু, চট করে বলবে না মেয়ে ভালো আছে বা কিছু, সে হয়তো আবারও এটা করতে পারে, বলবে মেয়ে অসুস্থই রয়েছে, যেই জিজ্ঞাসা করুক, জানালে চলবে না যে মেয়ে আগের মতন নর্মাল হয়ে গেছে। তারপর থেকে আমার মা বাড়ির অনেক লোককেই দেখছিল যে তারা কেমন করে। মার প্রথম একটু সন্দেহ হয়েছিল যে হয়তো আমাদের পাশের বাড়ি কেউ করেছে, বা আমাদের আত্মীয় স্বজন তো জাততো খুঁড়তো কাকা জ্যাঠারা পাশাপাশিই থাকে, তারা করেছে কিনা, কিন্তু না, তারা মজাতেই ছিল। দিদির সামনে বিয়ে যতদিন এগিয়ে আসছে তারাও কেনাকাটি করছে টুকটাক, আমার আরও দিদিরা আছে, আরও বোনরা ভাইরা সবাই খুব মজাতেই কাটছিল। অদ্ভুতভাবে একদিন আমার ছোটদি ফোন করে, মানে আমার পিসির মেয়ে ফোন করে বলে যে মা খুবই অসুস্থ, মামা পারলে একদিন এসো দেখতে। হঠাৎ করে মা এত অসুস্থ হয়ে পড়েছে কেন বুঝতে পারছি না। বাবা যাইও পিসিকে একদিনের জন্য দেখতে, এবং দেখে যে পিসি যেন সেই দিদির মতন রোগা হতে শুরু করছে, এবং পিসিরও রক্তবমি হচ্ছে। তখন বাবার আর বুঝতে বাকি ছিল না যে এই কাজটা পিসিই করেছে।
তো যাই হোক, তখন পিসিকে বাবা বলে যে তুই ডাক্তার দেখা, এরকম হচ্ছে, কিছু উল্টোপাল্টা খেয়েছিস নাকি? তো পিসি বলছে না, বুঝতে পারছি না, হঠাৎ করে শরীরটা কেমন ভার ভার লাগছে। ঠিক যা যা সিমটমস আমার দিদির মধ্যে দেখেছিল, আর ওই সিমটমসগুলো বাবা পিসির মধ্যেও দেখছিল। আর তখন পিসি বলছিল যে তোর মেয়ে কেমন আছে রে দাদা? তখন আমার বাবা বলে যে মেয়ে আর কেমন থাকবে, মেয়েও দেখ না কিছু খেতে চাইছে না কিছু। বাবা কখনোই পিসিকে বলেনি যে দিদি ভালো আছে, বা আমরা এরকম ক্রিয়া কাজগুলো সব করে মিটিয়ে দিয়েছি। তখন পিসি একটু অদ্ভুতভাবেই বাবার দিকে তাকায় যে মেয়েটা এখনও শরীর খারাপ, তার মানে কাজ হচ্ছে। তখনও পিসি এটা জানে না যে আমরা ওইটা রিভার্স করে দিয়েছিলাম, বা আমরা তখনও বুঝতে পারিনি পিসি যে আমরা এই তান্ত্রিক দিদিকে সুস্থ করে উঠিয়েছি। বাবার কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে ফিরে চলে আসে এবং মাকে সমস্ত কথা বলে যে এটা আর কেউ করেনি, এটা আমার পিসির নাম নিয়ে বলে যে আমার পিসি করেছে। তখন আমার মায়ের ঠান্ডা হয়ে যায় হাত পা এই কথাটা শোনার পর, যে তোমার বোন এরকম সর্বনাশ করলো মেয়েটার, আমার মেয়েটা কি করেছে যে তোমার বোন এত বড় সর্বনাশ করলো? তখন আমার বাবা বলল দেখতেই তো পাচ্ছ তোমরাও যে এটা ওই করেছে, কারণ দেখো বাড়িতে কারোর কিছু হলো না, ওরই একই রকম জিনিস হলো যেটা মেয়ের মধ্যে হয়েছিল। আর ও বারবার করে জিজ্ঞাসা করছিল যে আমার মেয়ে কেমন আছে। আমার একটু ওইখানেই সন্দেহটা হয়েছে। আর তার ঠিক কিছুদিনের মধ্যেই হঠাৎ করে খবর এলো যে আমার পিসি রাত্রিবেলা ঘুমানোর সময় মারা গেছে, এবং কখন মারা গেছে অদ্ভুতভাবেই মারা গেছে, চোখগুলো বড় বড় হয়ে মুখ থেকে রক্ত উঠে, কিন্তু পিসির গলায় 3টে আঙুলের দাগ ছিল। সেটা যে পোস্টমর্টম যখন রিপোর্ট করা হয়েছিল, কারণ ওরা অদ্ভুতভাবে পিসি মারা গেছিলো বলে পোস্টমর্টম করতে হয়েছিল আমাদের, কিন্তু কোনো রকমের কারোর ফিঙ্গারপ্রিন্টস পাওয়া যায়নি, এবং ওই দাগটা কিসের সেটাই অজানা রয়ে গেছিলো। আর আমরা এইটুকুনি বুঝে গেছিলাম এই কাজটা আমার পিসি করেছিল। তারপর থেকে আমার পিসির মেয়েদের সঙ্গে আমরা সত্যিকারেরই কথাবার্তা সেরকম বলিও না, কথা বলা বন্ধ করে দিয়েছি। এবং আমার দিদি আজকে বিয়ে হয়ে খুব খুশি আছে, ভালো আছে, আর পিসির বাড়ির সঙ্গে আমাদের সম্পর্কটা আর সেইভাবে এখন আর নেই। এটাই ছিল ঘটনা দিদি। আমি যদি গুছিয়ে না বলতে পারি, তুমি তোমার মতন করে গুছিয়ে তোমার শ্রোতা বন্ধুদের ঘটনাটা শুনিও, আশা করছি তাদের খুব ভালো লাগবে ঘটনাটা। এত সুন্দর ঘটনা এর আগে আমি হয়তো অনেক ঘটনাই আমার ব্রডকাস্টে শুনিয়েছি বা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা জানিয়েওছো, আমার খুব ভালো লেগেছে সেগুলো। কিন্তু এই ঘটনাটা সত্যি বলতে একটা ভিন্ন ঘটনা, যে ঘটনাটা মানে স্পিচলেস। মানে এই ঘটনাটা এতটাই আমার ভালো লেগেছে যে আমি সব ঘটনা ছেড়ে আগে এই ঘটনাটা সিলেক্ট করেছি, কারণ এই ঘটনাটা যখন আমিও রেকর্ডিংয়ে বসেছিলাম রাত্রিবেলায়, বেশ আমারও গা ভারী হয়ে গেছিলো এবং আমারও ভয় লাগছিল। তাই এই ঘটনাটা তোমরা যারা শুনবে অতি অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমার এই ঘটনাটা। আর প্রথমেই বললাম যে তোমাদের ভালোবাসার জন্য আজকে কিন্তু আমরা প্রায় 940 থেকে গেছে আমাদের সাবস্ক্রাইবার। আর কিছু দিনের অপেক্ষা শুধু, তোমাদের আরও ভালোবাসা বাড়লে আমি 1K হয়ে যাব, এবং 1K একবার হয়ে গেলেই কিন্তু আমি আরও অনেক নতুন নতুন জিনিস তোমাদেরকে শেয়ার করব। যেমন এখন থেকেই তোমাদের নতুন নতুন অনেক জিনিস শেয়ার করছি, এবং এইভাবে যদি আরও আমি এগিয়ে যেতে পারি, আমি তোমাদের জন্য আরও নতুন কিছু করবার চেষ্টা করবো এবং লাইভ ব্রডকাস্টও স্টার্ট করব খুব শিগগিরই। সব প্ল্যানিং চলছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু যতদিন না 1K হচ্ছে আমি ততদিন কিছু করতে পারছি না। আফটার 1K আমি সবই করব। আর প্রতিবারের মতন আমি কিন্তু তোমাদেরকে একটাই কথা জানিয়ে রাখতে চাইছি, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, কালো জাদু এবং কোনো জাতিকে নিয়ে ভেদাভেদ করে না, এবং সেটা করবেও না। সে কারণেই বলবো, জাস্ট এগুলো যদি তোমরা ভূত বা প্রেত কিছু বিশ্বাস করো, এটা তোমরা সত্যি ভাবতেই পারো, এবং অনেকেই আছে যারা এগুলো বিশ্বাস করে না, তাদের উদ্দেশ্যে বলে রাখতে চাইছি তোমরা এগুলোকে অ্যাজ ইফ এন্টারটেনমেন্ট হিসাবেই নেবে, খুব ভালো হবে এটাই। আর
সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাকে এত ভালোবাসা দাও বলে। আগামী সপ্তাহের জন্য আরও একটি নতুন ঘটনা অপেক্ষায় রয়েছে, আর নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। যারা যারা এখনও ঘটনা পাঠাননি তারা আমাদেরকে চটপট করে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100408986 এবং ডেসক্রিপশনেও তোমরা পেয়ে যাবে আমাদের নাম্বার, লিঙ্কও রয়েছে। তোমরা যেখানে কমফোর্টেবল তোমরা সেখানে আমাদেরকে চটপট করে ঘটনা পাঠিয়ে ফেলতে পারো। ধন্যবাদ।